নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আর আজকে আমি ইন্ডিয়ান ফুটবলের নিয়ে অনেকগুলো কথা বলবো। যেমন ধরো, ইন্ডিয়ান ফুটবলের আইএসএল শুরু হবে কি হবে না, আইএসএল টেন্ডার আপডেট নিয়ে কথা বলবো। এবং আমাদের আন্ডার-23 টিম ইরানের সাথে ম্যাচ খেলার সম্ভাবনা আছে, মেন্স বলো ওমেন্স। আর আজকে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে, আন্ডার-17 এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে। তো আজকে টেন্ডার আপডেট দিয়ে কথা বলবো, আইএসএল এর টেন্ডার আপডেট নিয়ে। তো অনেকগুলো কথা আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেয়ে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রথমেই কথা বলে নিই যে আমাদের ইরানের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলার ব্যাপারে 23 টিম আছে, মেন্স টিম, তারা ইরানের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। কারণ ইরান আন্ডার-23 টিম চাইছে, ইরানের ম্যানেজমেন্ট চাইছে যে ইন্ডিয়া আন্ডার-23 টিমের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা যাক। তো সেই একটা কথাবার্তা চলছে, কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি কবে হবে, কবে খেলবে, এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। কিন্তু ইরান আন্ডার-23 টিম, মেন্স আন্ডার-23 টিম, তারা আমাদের ইন্ডিয়া আন্ডার-23 টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাইছে। যথেষ্ট একবার ভেবে দেখো, ভালো ব্যাপার এটা, ঠিক আছে? একবার ভেবে দেখো, আন্ডার-23 টিম আমাদের ইন্ডিয়া আন্ডার-23 টিমের সাথে খেলতে চাইছে। তার মানে আমাদের ইন্ডিয়া আন্ডার-23 টিম যে ছেলেরা আছে তারা ভালো পারফরমেন্স করেছে, বেটার পারফরমেন্স করেছে। কারণ জাপান আমাদের এশিয়ার সব থেকে টপ টিম, কিন্তু আন্ডার-23 টিমের মধ্যে ইরান এশিয়ার সব থেকে টপ টিম। তো তারা আমাদের ইন্ডিয়া আন্ডার-23 টিমের সাথে খেলতে চাইছে। তার মানে একটা বেটার কোয়ালিটি পারফরমেন্স করছে আমাদের আন্ডার-23 টিমরা। এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়া আন্ডার-23 টিমরা বেটার পারফরমেন্স করছে। তো অবশ্যই এটা ভালো খবর। আর আজকে উজবেকিস্তানের সাথে ম্যাচ আছে, মহিলা আন্ডার-17 উজবেকিস্তানের সাথে ম্যাচ আছে, যেখানে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে চায়নাতে 2017 সালে যেটি হবে। তো তার আজকে ম্যাচ আছে উজবেকিস্তানের সাথে। এর আগে তারা কিরগিজস্তান রিপাবলিককে 2-1 গোলে হারিয়েছে, এবং আজকে উজবেকিস্তানকে যদি হারাতে পারে তাহলে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে যাবে। তো এটাও একটা সব থেকে বড় খবর, ভালো খবর, পজিটিভ খবর, যে এটাও সব থেকে ভালো খবর। এরপর আছে যে আমাদের যে মহিলা সিনিয়র টিম আছে, তারাও ইরানের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এই অক্টোবরের 21 তারিখ, সম্ভবত 21 তারিখ থেকে ম্যাচ খেলবে। 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ইরানের সাথে ম্যাচ খেলতে পারে, যেখানে ট্রি নেশন একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, যেখানে অবশ্যই ট্রি নেশন ফ্রেন্ডলি ম্যাচে আমাদের ইন্ডিয়া, ইরান ও নেপাল যে ওমেন্স টিম আছে তারা পার্টিসিপেট করছে, এবং সেই ইরানের সাথে তারা পারফরমেন্স করবে। এই পারফরমেন্স হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। তো যেখানে সামনে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে আমাদের মহিলা টিমরা, কোয়ালিফাই করে ইতিহাস রচনা করে দিয়েছে। তো সেখানে এইরকম একটা টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা অবশ্যই একটা ভালো ব্যাপার। তো এটাও এআইএফএফ এর ভালো সিদ্ধান্ত। তো এরপর কথা বলবো যে এআইএফএফ এর খারাপ কাজটা দিয়ে, সব থেকে খারাপ যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আইএসএল এখনো পর্যন্ত না শুরু করা। এখনো পর্যন্ত আইএসএল কখন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? প্রথমত 15 অক্টোবর টেন্ডার বেরানোর কথা ছিল, তারা বলেছিল, কিন্তু এআইএফএফ এর যে কর্মকর্তারা আছে তারা ভুলেই গিয়েছিল যে এটা অক্টোবর মাস চলছে এবং 15 তারিখ পার হয়ে গেছে। তারা ভুলেই গিয়েছিল। তারা একটা জিনিসই চায় যে আমরা টাকা নেব, পাবলিক এআইএফএফ এর টাকা নেব এবং ফুর্তি করব, নিজের স্যালারি করব, ফুর্তি নেব। তাদের যে কাজ করার ইচ্ছা, সেই কাজ করার ইচ্ছাটুকুও নেই। কারণ 15 অক্টোবর পার হয়ে যাওয়ার পরেও টেন্ডারের যে ফর্ম, সেই টেন্ডারের ফর্ম বার করেনি। তারপর যখন যে আইএসএল যে ক্লাবগুলো আছে, সেই আইএসএল ক্লাবগুলো যৌথভাবে যখন এআইএফকে চিঠি দেয়, সেই তখন বাবুদের মাথা ঘামে। অন্যদিকে তো উড়িষ্যা এফসির প্লেয়ার ডেলগাডো, সে তো টুইট করেই দিয়েছে যে এআইএফএফ কিল ইন্ডিয়ান ফুটবল। মানে বুঝতে পারছো, বিদেশি প্লেয়াররা যখন বলছে যে এআইএফএফ মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্ডিয়ান ফুটবলকে শেষ করে দিচ্ছে, তারপরেও যদি এদের যদি লজ্জা না লাগে এআইএফএফ এ, তাহলে আর কিছু করার নেই ভাই, আর কিছু করার নেই। যে বিদেশি প্লেয়াররা যখন এইভাবে কথা বলছে, এরপরেও যদি না এরা লজ্জা না পায়, তাহলে আর কিছু করার নেই। তো তারপরে কি হয় একবার শুনে নাও, যে যখন 15 অক্টোবর টেন্ডারের ডেটের পার হয়ে যায়, টেন্ডারের যখন ফর্ম এখনো পর্যন্ত বার হয়নি, তারপরে যখন
আইএসএলের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো যৌথভাবে এআইএফকে চিঠি দেয়, চিঠিতে এইটা বলে যে এআইএফএফ এর কথা মতোই আমরা সুপার কাপে খেলতে রাজি হয়েছি, কারণ এআইএফএফ বলেছিল যে ডিসেম্বরের মধ্যে আইএসএল শুরু করবে। তো এআইএফএফ এর কথা মতোই আমরা খেলতে রাজি হয়েছি সুপার কাপে। যদি এআইএফএফ এর আইএসএল নিয়ে কোনো কিছু মাথা না ঘামায়, আইএসএল কখন শুরু হবে, কি হবে না হবে, যদি আইএসএল নিয়ে যদি না কোনো কিছু কাজ করে, তাহলে আমরা সুপার কাপ থেকে নাম তুলে নেব। অন্যদিকে তো আমরা দেখেছি রিয়েল কাশ্মীর সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে, রিয়েল কাশ্মীরের পরবর্তী ডেম্পো এফসিকে জায়গা করে দিয়েছে সুপার কাপে। তো রিয়েল কাশ্মীর সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে। তো যখন এই মাথার উপর চাপ চলে আসে, যখন চাপ পড়ে যায় এআইএফএর যে বাবারি সালা আইএসএল তো এখনো টেন্ডার ফর্ম বের করানো হয়নি, আইএসএলের যে ক্লাবগুলো আছে তারা এরকম করছে, তখন তারা 16ই অক্টোবর তড়িছড়ি করে একটা টেন্ডার ফর্ম বার করেছে, 62 পাতার একটা টেন্ডার ফর্ম বার করেছে, যেখানে অনেকগুলোই আছে টেন্ডার ফর্মে। যারা টেন্ডার নেবে তাদের অবশ্যই 250 কোটি টাকার উপর তাদের থাকতে হবে, তবে গিয়েই তারা টেন্ডার নিতে পারবে। এবং টেন্ডারের মধ্যে অনেকগুলো আছে, ক্লাবেরও ডিমান্ড আছে, এআইএফএফেরও ডিমান্ড আছে। তো সেই সবগুলো নিয়ে একটা বের করেছে, যেমন এআইএফএফকে লাগবে প্রায় প্রত্যেক বছর 37 কোটি টাকা করে লাগবে এআইএফএফকে, এটা 37 কোটি টাকা লাগবে, 37 কোটি টাকা করে। এবং যদি যেটা একটা রেভিনিউ আছে সেই রেভিনিউ থেকে যদি বেশি রেভিনিউ পায় তো সেখান থেকেও 5% লাগবে। যে ধরো এক বছরের আইএসএলে যতটা ইনকাম হওয়ার কথা তার থেকে বেশি ইনকাম হয়েছে, তো সেখান থেকে 5% এআইএফএফকে রাখবে, ওই টেন্ডার ফর্মে দেওয়া আছে। এবং এই টাকাটি প্রথম 5 বছর, এই প্রথম বছর 2টো ইনস্টলমেন্টে দিতে হবে বছর বছর, এবং তারপরে 4টে ইনস্টলমেন্টে দিতে হবে। তো প্রথম যে বছর সেই বছর 2টো ইনস্টলমেন্টে দিতে হবে, ঠিক আছে। এবং ক্লাবের দিক থেকে কি বলা হয়েছে না, প্রমোশন এবং রিলিগেশন। তো প্রমোশন এবং রিলিগেশন ওই ফর্মও বেরানো হয়েছে যে প্রমোশন এবং রিলিগেশন চালু থাকবে, তো সেটাও বলানো হয়েছে। এরপর রিলিগেশন যারা হবে তাদের কথাও চিন্তা ভাবনা করেছে এআইএফএফ, তো যথেষ্ট একটা ভালো ব্যাপার যে এআইএফএফ যারা রিলিগেশন হবে তো তাদেরকে কিছু আর্থিক সাহায্য করবে। কত টাকা আর্থিক সাহায্য করবে না, যত খরচ হবে তার থেকে 20% তারা আর্থিক সাহায্য করবে। তো যথেষ্ট একটা ভালো ব্যাপার, যে এই জন্যই অতদিন আইএসএলে আমরা প্রমোশন রিলিগেশন দেখতে পাইনি, কিন্তু লাস্ট 2 বছর আমরা প্রমোশনই দেখতে পেয়েছি, রিলিগেশন দেখতে পাইনি, ঠিক আছে। তো সেখান থেকে একটা ভালো খবর। তো এটাও দেবে যে প্লেয়াররা কতদিন ক্লাবরা কতদিন আইএসএল খেলছে, তারপরেই তাদেরকে এই টাকাটা দেওয়া হবে। যদি প্রথম বছর আইএসএলে তারা প্রমোট হয়েছে, তারপরেই তারা সেই বছরে রিলিগেশন হয়ে গেছে, তো সেক্ষেত্রে কোনো টাকা পাবে না। যদি 2 বছর খেলে তো সেক্ষেত্রে 20% পাবে, যদি 3 বছর খেলে সেই টাকাটা আরও বাড়বে। তো এইভাবে যারা রিলিগেশন হবে তাদের কথাও চিন্তা ভাবনা করেছে, প্লাস ক্লাবদেরকে বলেছে যে টাকাটা তারা লাভ করবে তার থেকে প্রথম 2 বছর 2.5% গ্রাসরুট লেভেলে খরচা করতে হবে প্রথম 5 বছর, এবং তার থেকে যে 10 বছর আছে মানে 15 বছরের টেন্ডার বার করেছে সেখানে 5% গ্রাসরুট লেভেলে খরচা করতে হবে। তো যথেষ্ট এই দুটো জিনিস ভালো নিয়ে এসছে, ভালো খবর। কিন্তু এই যে এত লেট আইএসএল হওয়াতে এত লেট, এবার টেন্ডার হবে, টেন্ডার হওয়ার পরে ব্রডকাস্টিং রাইটিং কে নেবে আর করবে, যদিও ব্রডকাস্টিং রাইটিংটা মিডিয়া রাইটিং সব নেবে, যে টেন্ডার নেবে তারাই নেবে, ঠিক আছে, তারাই নেবে, তাদেরকে ওই টেন্ডারটা দেওয়া হবে। কিন্তু মেন ব্যাপার হলো যে এখন যদি টেন্ডার ফর্ম বার করেছে, এবার টেন্ডার ফর্মে অ্যাপ্লাই করার 21 তারিখে, এবং যারা বিড করে টেন্ডারটা নেবে বিড অপশানে থাকবে। যদি 2-3টে কোম্পানি এইখানে যোগ দেয় এবং বিড করে 37 কোটি টাকার উপর, মানে 37 কোটি টাকা করে, 37 কোটি টাকার একটা টেন্ডার আপডেট করেছে যে 37 কোটি টাকার থেকে বিড শুরু হবে। এবার যদি 2-3টে কোম্পানি আসে, সেখানে যদি কেউ যদি বলে আমরা 40 কোটি দেবো, কেউ 50 কোটি দেবো, তো যে বেশি দেবে তো সেই টেন্ডারটা নেবে, এবং 5ই নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট আছে। এই টেন্ডারের 5ই নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট আছে। তো এখন সব থেকে বড় ব্যাপার হলো যেটা এআইএফএফ এর যে ফিক্সচার, সেই ফিক্সচার বানানোটাই সব থেকে বড় ব্যাপার হলো কেন, কারণ মার্চের মধ্যে আইএসএল শেষ করতে হবে, তো এখন সময় আছে হাতে মাত্র আর কমাস 5 মাস সময় আছে, যেখানে নভেম্বরও চলে যাবে, ডিসেম্বর। তো ডিসেম্বর থেকে যদি আইএসএল শুরু হয়, যেখানে আইএসএল শুরু হয় যদি, তার সেখানে থাকবে 4 মাস। তো 4 মাসের মধ্যে 189টা ম্যাচ করাতে হবে এআইএফএফকে।
189টা, মানে ভেবে দেখেছো? তার মধ্যে ট্রাভেলিং আছে, ট্রাভেলিং দুটো মানে যেখানে আসবে আবার এখান থেকে ব্যাক যাবে, তো 2 দিন ট্রাভেলিং ডেট আছে। তো যেখানে 120 দিনে 189টা ম্যাচ করাতে হবে, প্লাস তো আছে কোচ প্লেয়ার এবং যারা ম্যানেজমেন্ট আছে তারা সবাই বিরক্তি বোধ করবে, কারণ 2 দিন 3 দিন পর পর ছাড়াই ম্যাচ হবে, এখানে ওখানে ট্রাভেলিং করতে হবে, মানে প্লেয়াররা তো বিরাট ইনজুরি হবে এবং ইনজুরি হয়ে তাদের মাথা খারাপ হয়ে যাবে। ম্যানেজমেন্টেরও যদি বারবার প্লেয়াররা ইনজুরি হয় তো সেখানেও তাদের মাথা গোলমাল হয়ে যাবে। তো এআইএফএফ এর এই কাজ দেখে, এআইএফএফ এর কাজ দেখে 120 দিনে 189টা ম্যাচ কি করে করাবে ফিক্সচারটা, এটাই দেখার আছে যে কি করে ফিক্সচারটা বানায়। 120 দিনে 189টা ম্যাচ, আবার 189টা ম্যাচ যদি না করায় তাহলে কিন্তু সেই 37 কোটি টাকা এআইএফএফ পাবে না। সেই 37 কোটি টাকার থেকেও তারা 30 কোটি টাকাতে পেয়ে যাবে, 30 কোটি টাকা পর্যন্ত চলে আসবে। মানে যদি 3-4টে যদি ম্যাচ কম হয়, 189টা ম্যাচ হবে, মানে যেখানে 14টা টিম খেলবে আইএসএল, যেখানে এইবারে ইন্টার কাশি তারা আইএসএল এ প্রমোট হয়েছে, তো 14টা টিম খেলবে এবং 14টা টিমে মিলে 189টা ম্যাচ করাতে হবে। যদি 189টা ম্যাচ যদি না করায় তাহলে আইএসএল যে 37 কোটি টাকার পাওয়ার কথা সেই 37 কোটি টাকা পাবে না, সেখানে তারা 30 কোটি টাকা পাবে। তো আইএসএল এর এই কাজগুলোই খারাপ সব থেকে, এই কাজগুলোর জন্যই এখনো পর্যন্ত এআইএফএফ এর এই কাজগুলোর জন্য আমাদের ইন্ডিয়া এখনো পর্যন্ত এএফসি কাপে কোয়ালিফাই করার জন্য কত স্ট্রাগল করতে হচ্ছে। ফিফা ওয়ার্ল্ড কাপের কথা তো ছেড়েই দাও, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের কথা তো ছেড়েই দিলাম, কিন্তু এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য আমাদের ইন্ডিয়া টিমকে এখনো পর্যন্ত স্ট্রাগল করতে হচ্ছে। এআইএফএফ এর এই ভুলভাল সিদ্ধান্তের জন্যই আজ আমাদের ইন্ডিয়ান ফুটবলের এই অবস্থা। এরপরে কি মনে হচ্ছে জানো তো, যে আমরাও যারা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স আছি, যারা ইন্ডিয়ান ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, ইন্ডিয়ান ফুটবলটাকে ছাড়তে পারছি না, ঠিক আছে, তারা মনে হয় যে আমাদেরকেও রাস্তায় নামতে হবে, এটার আমাদেরকেও যে এআইএফএফ এর যে ফেডারেশনের যে জায়গা আছে সেখানে যে ঘেরাও করতে হবে, এবং এআইএফএফ কি কাজ করছে না করছে, কিরকম কি টাস্ক তাদের সাথে করতে হবে, লড়াই করতে হবে এআইএফএফ এর সাথে। যদি ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হয়, প্লেয়ার বলো সমর্থক বলো সবাইকে এআইএফএফ এর সাথে লড়াই করতে হবে, তবে গিয়েই আমার মনে হয় সম্ভব, তবে গিয়েই সম্ভব ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নয়তো কিছুতেও সম্ভব না। এইরকম ভাবে যদি কাজ করে কিছুতেও সম্ভব না, কিছুতেও সম্ভব না ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, যথেষ্ট একটা ভালো খবর যে টেন্ডারের ফর্ম বার করেছে এবং এখন দেখার আছে যে টেন্ডার বিড কে করে, কোন কোম্পানি নেয়, তারা এবার কখন থেকে আইএসএল শুরু হয়। তো সব থেকে ইন্টারেস্টের ব্যাপার হলো যে ফিক্সচারটা কি করে বানায় আইএসএল, ফিক্সচারটা কি করে বানায়, এটাই সব থেকে বড় ব্যাপার হলো। তো চলো দেখা যাক, অবশ্যই ফিক্সচার যখন বেরোবে তখন আমি আপডেট দিতে থাকবো তোমাদেরকে। তো তার জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।